সকলকে সুপ্রভাত। আমি শিলিগুড়ি প্রাইমারি টিচার্স ট্রেনিং কলেজ এন্ড শিলিগুড়ি তরাই B.Ed কলেজের B.Ed সেকেন্ড সেমিস্টারে পূজা মণ্ডল। আমার মেথড সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান। আমি আজকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের একটি ছোট্ট অংশ রাজ্য আইনসভা সম্পর্কে আলোচনা করব। রাজ্য আইনসভা কি? ভারতীয় যুক্তরাষ্ট্রে মোট 28টি অঙ্গরাজ্য রয়েছে, তা তোমরা সকলেই জানো। এই 28টি অঙ্গরাজ্যে বলা হয়েছে যে সংবিধান অনুসারে প্রত্যেকটি অঙ্গরাজ্যে একটি করে রাজ্য আইনসভা থাকবে। এই রাজ্য আইনসভা কিন্তু একপক্ষ বা দ্বিপক্ষ উভয় ধরনেরই হতে পারে। একপক্ষ বিশিষ্ট বা দ্বিপক্ষ বিশিষ্ট উভয় ধরনেরই হতে পারে কি রাজ্য আইনসভা। হলো রাজ্য আইনসভা গঠিত হয় রাজ্যের রাজ্যপাল এবং একটি বা দুটি পক্ষ নিয়ে। তাহলে রাজ্যসভা কিভাবে গঠিত হয়? রাজ্যের রাজ্যপাল এবং একটি বা দুটি পক্ষ নিয়ে গঠিত হয়। এবং একপক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভাকে বলা হয় বিধানসভা এবং দ্বিপক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভাকে বলা হয় বিধানমণ্ডল। একপক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভাকে বলা হয় বিধানসভা এবং দ্বিপক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভাকে বলা হয় বিধানমণ্ডল। বিধানমণ্ডলের উচ্চকক্ষের নাম হলো বিধান পরিষদ এবং বিধানমণ্ডলের নিম্নকক্ষকে বলা হয় বিধানসভা। বিধানমণ্ডলের উচ্চকক্ষকে কি বলে? বিধান পরিষদ এবং নিম্নকক্ষকে বলে বিধানসভা। বর্তমানে আমাদের দেশে 28টি অঙ্গরাজ্যের মধ্যে শুধুমাত্র 5টি অঙ্গরাজ্যে কিন্তু রয়েছে কি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা তাহলে কোন কোন অঙ্গরাজ্যে রয়েছে? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে কাশ্মীর, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক। এই 5টি রাজ্য। কি কি রাজ্য বললাম? কাশ্মীর, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক। হলো পশ্চিমবঙ্গ কিন্তু প্রথম দিকে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ছিল, কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের আইনসভা একপক্ষ বিশিষ্ট। এই পশ্চিমবঙ্গের রাজ্য আইনসভাকেও বলা হয় বিধানসভা। তাহলে এবার আমি বিধানসভার গঠন সম্পর্কে বলি। বিধানসভা গঠিত হয় রাজ্যের জনগণদের প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে। রাজ্যের জনগণরা তাদের সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে কিন্তু বিধানসভার সদস্যদের নির্বাচন করে থাকে এবং তাদের কিন্তু তারা বিধানসভার সদস্যরা কিন্তু নির্বাচিত হয় কিভাবে? তারা নির্বাচিত হয় কোনো রাজ্যের অভ্যন্তরে এলাকা নির্বাচনী এলাকা হিসেবে কতগুলি ভাগ করা হয় এবং সেখানে প্রত্যেকটি নির্বাচনী এলাকায় 75,000 জনসংখ্যা পিছু একজন করে সদস্য নির্বাচিত হতে হয়। কি বললাম? রাজ্যটিকে কয়েকটি নির্বাচনী এলাকায় ভাগ করা হয় এবং এইসব এলাকাগুলি 75,000 জনসংখ্যা পিছু একজন করে সদস্য নির্বাচিত হয়। এরপর বিধায়কদের যোগ্যতা। বিধায়ক পদের যোগ্যতার জন্য সবার প্রথমে লাগবে তাদের ভারতীয় নাগরিক। এছাড়াও তাদের বয়স অন্ততপক্ষে 25 বছর হতে হবে এবং তারা কিন্তু কোনো সরকারি পদে অধিষ্ঠিত লাভজনক কোনো পদে থাকতে পারবে না। যদি কোনো সরকারি লাভজনক পদে অধিষ্ঠিত থাকে তাহলে তাকে সবার প্রথমে সেই পদ থেকে ত্যাগ করতে হবে এবং তারপরে তারা কিন্তু এই রাজ্য আইনসভার এই বিধানসভার সদস্য হতে পারবে। এছাড়াও আদালত কর্তৃক কোনো দেউলিয়া বা বিকৃত মস্তিষ্কের কোনো ব্যক্তি কিন্তু কখনোই এই বিধানসভার সদস্য পদে যোগ দিতে পারবে না। এছাড়া আসি এবার স্পিকার সম্পর্কে। রাজ্য আইনসভার এই বিধানসভার একজন স্পিকার থাকে এবং একজন ডেপুটি স্পিকার থাকে। স্পিকার অর্থাৎ সভাপতি যখন অনুপস্থিত থাকেন তখন তার দায়িত্ব পালন করেন কে? সভাপতি বা ডেপুটি স্পিকার। হলো বিধানসভার একজন স্পিকার থাকেন এবং তিনি যখন অনুপস্থিত থাকেন তখন তার যে সমস্ত কাজগুলো সেগুলোর দায়িত্ব পালন করে ডেপুটি স্পিকার বা সভাপতি। এবার কার্যকাল। বিধানসভায় কার্যকালের মেয়াদ হলো 5 বছর।
এবং এটি একটি অস্থায়ী কক্ষ। কেন অস্থায়ী কক্ষ? কারণ বিধানসভার যে কোনো মুহূর্তে কিন্তু রাজ্যপাল ভেঙে দিতে পারে। 5 বছর হওয়ার পূর্বে যে কোনো সময় বিধানসভা ভেঙে দিতে পারে রাজ্যপাল এবং নির্বাচনে আবার নতুন করে ডাক দিতে পারে। এরপর হলো অধিবেশন। বিধানসভার অধিবেশনে ডাক দেন কে? আহ্বান করে রাজ্যপাল এবং বছরে অন্তত 2 বার কিন্তু এই ডাক দিতে পারে। এরপর বলি বিধান পরিষদ সভা। সবার প্রথমেই বললাম যে রাজ্য আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হলে উচ্চকক্ষকে বলে বিধান পরিষদ। এই বিধান পরিষদের তাহলে যোগ্যতা হলো কি? বিধান পরিষদের সদস্য পদের যোগ্যতা কি কি লাগবে? প্রথমত তাদের ভারতীয় হতে হবে, দ্বিতীয়ত অন্তত কমপক্ষে 30 বছর বয়স হতে হবে এবং আদালত কর্তৃক কোনো ব্যক্তি যদি দেউলিয়া বা বিকৃত মস্তিষ্ক বলে জানা যায় তাহলে কিন্তু সেই ব্যক্তি কখনোই এই পদের জন্য গ্রহণযোগ্য নয়। এছাড়াও কোনো সরকারি লাভজনক পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তি কিন্তু এখানে কিন্তু গ্রহণযোগ্য নয়। তাকে এই পদে আসতে গেলে সবার প্রথমে তার সেই সরকারি পদটি ত্যাগ করতে হবে। এরপর যোগ্যতা হয়ে গেল। এবার বলবো আমরা মেয়াদ সম্পর্কে। এই বিধান পরিষদের মেয়াদ হলো 6 বছর এবং এই বিধান পরিষদ কখনোই একেবারে পুরোপুরি ভেঙে দেওয়া যায় না। এটি হলো একটি স্থায়ী কক্ষ। অন্তত 2 বছর পর 1/3 সদস্য কিন্তু এই ত্যাগ থেকে এই বিধান পরিষদের সদস্য পদ থেকে অবসর গ্রহণ করে এবং নতুন সদস্য নির্বাচিত হয়। এছাড়া পুনর্নির্বাচনের ব্যবস্থাও কিন্তু রয়েছে। এরপর হলো সভাপতি বা সহ-সভাপতি। এই বিধান পরিষদেও একজন সভাপতি এবং একজন সহ-সভাপতি থাকে। সভাপতি যখন অনুপস্থিত থাকেন তখন তার কাজ পরিচালনা করার দায়িত্ব কার থাকে? সহ-সভাপতি থাকে। তাহলে এই হলো বিধানসভা সম্পর্কে এবং এটা হলো বিধান পরিষদ সম্পর্কে আলোচনা করলাম। এবার বলবো রাজ্য আইনসভা কি কি ক্ষমতা ও কার্যাবলী রয়েছে। তাহলে রাজ্য আইনসভার অনেকগুলো ক্ষমতা কাজ রয়েছে। কি কি সেগুলো? আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা, তারপরে হচ্ছে শাসন বিভাগকে গঠন ও নিয়ন্ত্রণ সংক্রান্ত ক্ষমতা, এরপর অর্থ সংক্রান্ত ক্ষমতা, এরপরে সংবিধান সংশোধন সংক্রান্ত ক্ষমতা, এছাড়া রয়েছে সংবাদ ও তথ্যাদি সরবরাহ সংক্রান্ত ক্ষমতা এবং অন্যান্য আরও ক্ষমতা রয়েছে। আইন প্রণয়ন সংক্রান্ত কি কি ক্ষমতা রয়েছে? রাজ্যের অভ্যন্তরে যে কোনো ধরনের আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা কিন্তু থাকে রাজ্য আইনসভার। রাজ্য আইনসভার তালিকাভুক্ত যে কোনো বিষয়ে রাজ্য আইনসভা কিন্তু আইন প্রণয়ন করতে পারে। রাজ্যের অভ্যন্তরে রাজ্যের জন্য বা রাজ্যের কোনো একটি অংশের জন্য কিন্তু রাজ্য আইনসভা আইন প্রণয়ন করে থাকে। এরপর রয়েছে শাসন বিভাগের গঠন ও নিয়ন্ত্রণ। বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীদের নিয়ে গঠিত হয় মন্ত্রিসভা। এই মন্ত্রিসভার গঠন এবং তাদেরকে নিয়ন্ত্রণ করে কে? এই রাজ্য আইনসভা। রাজ্য আইনসভা যখন কোনো তাদের হচ্ছে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কিন্তু কার থাকে? এই রাজ্য আইনসভার থাকে। যখন কোনো রাজ্যপাল কোনো উদ্বোধনী ভাষণ দেন তখন তার জন্য বিতর্ক, এছাড়া অনাস্থা প্রস্তাব, এছাড়া মুলতবি প্রস্তাব, প্রশ্ন জিজ্ঞাসা, তারপর বিভিন্ন দৃষ্টি আকর্ষণকারী বিভিন্ন প্রস্তাবগুলি কিন্তু মাধ্যমে এই রাজ্য আইনসভা কিন্তু এই মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করে। এরপর রয়েছে অর্থ সংক্রান্ত ক্ষমতা। সরকারি অর্থ আয় ব্যয় সংক্রান্ত যাবতীয় ক্ষমতা কিন্তু রাজ্যের অভ্যন্তরে এই সংক্রান্ত যাবতীয় ক্ষমতা কার হাতে রয়েছে? রাজ্য আইনসভার হাতে রয়েছে। এই রাজ্য আইনসভা রাজ্য সরকার কিন্তু কখনোই বিধানসভার অনুমতি ছাড়া কিন্তু কখনোই কিন্তু
কোনো অর্থ ব্যয় করতে পারে না। এরপর রয়েছে সংবিধান সংশোধন। সংবিধান সংশোধনের ক্ষেত্রেও কিন্তু ভূমিকা গ্রহণ করে কে? রাজ্য আইনসভা। রাজ্য আইনসভারও এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরপর হলো সংবাদ ও তথ্যাদি সরবরাহ। সংবাদ ও তথ্যাদি সরবরাহকারী হিসেবে গুরুদায়িত্ব পালন করে থাকে রাজ্য আইনসভা। রাজ্যের অভ্যন্তরে যখন কোনো মন্ত্রীর সদস্যদের মধ্যে মন্ত্রিসভার সদস্যরা কিন্তু সবসময় কিন্তু অন্যান্য সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। এছাড়া এবং এই সমস্ত উত্তরের সাপেক্ষে জনগণদের কোনো গণমাধ্যমের সাহায্যে কিন্তু জনগণের কাছে সেই সমস্ত বিষয়গুলো পাঠানো হয় এবং জনগণ সরকারের বিভিন্ন কার্যাবলী সম্পর্কে তারা জানতে পারে। এরপর রয়েছে অন্যান্য ক্ষমতা। অন্যান্য ক্ষমতাগুলির মধ্যে যেমন রাষ্ট্রপতি নির্বাচনের সময় তারা কিন্তু রাজ্যসভা কি করে? একটি বিশেষ নির্বাচনী সংস্থা গঠন করে এবং সেখানকার সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কিন্তু অংশগ্রহণ করে থাকে। এছাড়া রাজ্যসভার মধ্যে রাজ্যের বিভিন্ন রাজ্য থেকে সদস্যদের নির্বাচন করার ক্ষমতা কিন্তু রয়েছে এই রাজ্য আইনসভা। এছাড়াও এই রাজ্য আইনসভায় কিন্তু স্পিকার বা ডেপুটি স্পিকারকেও কিন্তু নিয়োগ করে এই রাজ্য আইনসভা। তাহলে এই ছিল আমাদের আছে রাজ্য আইনসভার কটি কক্ষ নিয়ে গঠিত হয়। কোনো কোনো রাজ্য আইনসভা একটি কক্ষ বিশিষ্ট, আবার কোনো কোনো রাজ্য আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। রাজ্য আইনসভাকে এক কক্ষ বিশিষ্ট হলে তাকে কি বলে? দ্বিকক্ষ বিশিষ্ট হলে তাকে কি বলে? তাছাড়াও এবং এই রাজ্য আইনসভার বিভিন্ন ধরনের ক্ষমতা ও কার্যাবলীগুলি সম্পর্কে আজকে আমরা এখান থেকে জানতে পারলাম। ধন্যবাদ।